বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, দর্শক, শ্রোতা, অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি, নিরাপদে আছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম স্বাগতম স্বাগতম। আমি মোহাম্মদ মোবারক হোসেন, সহকারী শিক্ষক, তোমাদের পাশে আছি। আজকের বিষয় হলো জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ ভূগোল ও পরিবেশ। অষ্টম অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন এবং এর উত্তর। আমরা গত ক্লাসে একটা সৃজনশীল প্রশ্ন করেছিলাম এবং তার উত্তরও লিখেছিলাম, ক এবং খ। এখানে ওই সৃজনশীল প্রশ্ন বা উদ্দীপকটা আমরা এখানে আবার তুলে ধরেছি। এখন আমরা ঘ নং প্রশ্নের উত্তর আমরা আজ করার চেষ্টা করেছি। আশা করি ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের প্রশ্ন হলো, অর্থাৎ 4টি প্রশ্নের মধ্যে 2টির উত্তর আমরা করেছিলাম আর 2টি উত্তর বাকি ছিল। আমরা এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা এটা কি সম্পূর্ণ করব। 1 নং চিত্রে উল্লিখিত বসতি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। এখানে 1 নং চিত্রে উল্লিখিত বসতি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। তাহলে 1 নং চিত্রে উল্লিখিত যে বসতিটা, সেটা হলো রৈখিক বা দণ্ডাকৃতি বসতি। 1 নং চিত্রে উল্লিখিত যে বসতিটা, সেটা হচ্ছে কি রৈখিক বা দণ্ডাকৃতি। দণ্ড তো বুঝই তোমরা, এই হলো দণ্ডাকৃতির বসতি। এই ধরনের বসতি একই সরল রেখায় গড়ে ওঠে। এই ধরনের বসতিটা একই সরল রেখায় গড়ে ওঠে। প্রধানত প্রাকৃতিক এবং কিছু কিছু ক্ষেত্রে সামাজিক কারণেও গড়ে ওঠে। এই রৈখিক বা দণ্ডাকৃতি বসতিটা কোনো কোনো সময় প্রাকৃতিক বিশেষ করে প্রধানত প্রাকৃতিক কারণেই, আবার কিছু কিছু ক্ষেত্রে সামাজিক কারণেও গড়ে ওঠে। যেমন নদীর প্রাকৃতিক ভাত, অর্থাৎ যেখানে অটোমেটিকই নদীর, বিশেষ করে অধিকাংশ নদীর কিনারাগুলো উঁচু থাকে। আল্লাহ তাআলারই বিশেষ কুদরত, নদীর কিনারাগুলো উঁচু থাকে, এটা বলে প্রাকৃতিক ভাত। খালের কিনারা বা রাস্তার পার্শ্বে প্রভৃতি ধরনের প্রাকৃতিক অবস্থানের পাশে গ্রামীণ বসতিগুলো গড়ে ওঠে। প্রাকৃতিক অবস্থানের পাশে গ্রামীণ বসতিগুলো গড়ে ওঠে, অর্থাৎ গ্রাম অঞ্চলে যেসব অঞ্চলে নদী আছে বা খাল আছে বা নদীর পাড় আছে বা পাহাড় আছে, ওই অঞ্চলগুলোতে গ্রামীণ বসতিগুলো কি হয়, গড়ে ওঠে। এই অবস্থায় সংগঠিত বা পুঞ্জীভূত রৈখিক ধরনের বসতিগুলোর প্রত্যেকটির মধ্যে কিছুটা ফাঁকা থাকে। এই ধরনের বা এই অবস্থায় সংগঠিত বা পুঞ্জীভূত রৈখিক ধরনের বসতিগুলোর প্রত্যেকটির মধ্যে কিছু কিছু কি ফাঁকা জায়গা থাকে। ওই ফাঁকা স্থানটুকু খামার হিসাবে কি ব্যবহৃত হয়ে থাকে। এই ফাঁকা স্থানগুলো ব্যবহৃত হয় খামার হিসাবে।
বন্যা মুক্ত, অর্থাৎ যেসব অঞ্চলে বন্যা হয় না, অর্থাৎ বন্যা মুক্ত সমস্ত উচ্চভূমি এই ধরনের বসতির জন্য উপযুক্ত বা সুবিধাজনক। নদীর প্রাকৃতিক ভাত, পুরাতন নদীর কিনারা, রাস্তার কিনারা প্রভৃতি স্থানে এই ধরনের বসতি গড়ে ওঠে। কি ধরনের বসতি? রৈখিক বা দণ্ডাকৃতির বসতি গড়ে ওঠে। তবে ধরনটি সর্বদা সোজা হয় না। কোনো কোনো ক্ষেত্রে যেমন ধরনটি সর্বদা সোজা হয় না, কিছু কিছু ক্ষেত্রে আবার কিছুটা পরিবর্তন বা বাঁকা আকৃতি হয়। কখনো কখনো উচ্চ ভূমি প্রকৃতি বা প্রাকৃতিক বন্ধুরাকারে অর্থাৎ বন্ধুরতাকে অনুসরণ করে। কখনো কখনো উচ্চ ভূমি প্রাকৃতিক বন্ধুরতাকে অনুসরণ করে। বন্ধুর বলতে আমরা বুঝি কোথাও উঁচু কোথাও নিচু, এই ধরনের স্থানকে বলা হয় বন্ধুর। অর্থাৎ এই বন্ধুরতাকে কি করে? কখনো কখনো সময় অনুসরণ করে। রৈখিক ধরনের উদাহরণ হলো, রৈখিক ধরনের যে বসতি এর উদাহরণগুলো হলো কি? এর উদাহরণগুলো হলো অপরিণত বদ্বীপ, অপরিণত বদ্বীপ অথবা পরিণত বদ্বীপের নিম্নাঞ্চল এবং সক্রিয় বদ্বীপ অঞ্চল হলো এই রৈখিক বা দণ্ডাকৃতি বসতিরই উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা 1 নং চিত্রে বসতি গড়ে ওঠার কারণগুলো তোমরা জানতে পেরেছ। মনোযোগ সহকারে তোমরা আরেকটু ভালো করে বইগুলো পড়বে, তাহলে আরো ভালোভাবে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 2 নং প্রশ্নের মধ্যে তাহলে কি আমরা পেলাম 1 নং চিত্রে বসতি গড়ে ওঠার কারণ। আমরা এবার 2 নং চিত্রে বলছে যে বসতি গড়ে ওঠার বা বসতির গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করো। অর্থাৎ 2 নং চিত্রে কি বলছে? বসতির গঠন চিত্র 2 নং চিত্রে গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করা। তাহলে 2 নং চিত্রে বসতির গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 2 নং চিত্রে বসতিটি লক্ষ্য করা যায় যে অর্থাৎ 2 নং চিত্রে যেই বসতিটি লক্ষ্য করা যায় তা হচ্ছে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। 2 নং চিত্রে যেই বসতিটি লক্ষ্য করা যায় তা হচ্ছে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। এই ধরনের বসতি গঠন প্রক্রিয়া খুবই সরল প্রকৃতির। নিচে এই সম্পর্কে আমরা কি করব? এই ধরনের গঠন প্রকৃতি অর্থাৎ গঠন প্রক্রিয়া সরল প্রকৃতি, নিচে এই সম্পর্কে আমরা কি করব? আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গোষ্ঠীবদ্ধ বসতিতে কোনো এক স্থানে অর্থাৎ গোষ্ঠীবদ্ধ বসতিতে কোনো এক স্থানে অনেকগুলো পরিবার বসবাস করে এবং এদের জন্য কি অনেক বাসগৃহ একত্রে কি করে হয়ে থাকে বা গঠন করে থাকে।
এই ধরনের বসতি আয়তন, এই ধরনের বসতির আয়তন অনেক সময় ছোট আকারের গ্রামীণ বসতিও হতে পারে, আবার পৌর হতে পারে। এই ধরনের বসতিতে একটি বাড়ি হতে অন্য বাড়ির দূরত্ব কম। এই বাসগৃহের একত্রে সমাবেশ, অর্থাৎ এই ধরনের গোষ্ঠীবদ্ধ যেই পরিবার বা যেই বসতিগুলো, এই ধরনের একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির দূরত্ব খুবই কম। তারা কি করেন, এই বাসগৃহের একত্রে বসবাস, অর্থাৎ কাছাকাছি অবস্থান করে বসবাস করতে থাকে। সাধারণত ভাবে আমরা বুঝি যে গোষ্ঠী মানে কি, অর্থাৎ গোষ্ঠী মানে একটা সংঘবদ্ধ বা অঞ্চল বা এলাকার রক্তের সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে গড়ে উঠে থাকে। সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যই সামাজিক বন্ধন, অর্থাৎ সামাজিক যে বন্ধন, যে সম্পর্ক বা অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যই বাসগৃহগুলোর মধ্যে পরস্পরের যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে। অর্থনৈতিক বা পারস্পরিক সামাজিক বন্ধনের জন্য একে অপরের মধ্যে কি হয়ে থাকে, যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে। যদি স্থানটি অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হয়, যদি ওই স্থানগুলা অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হয়, তাহলে দুই বা একাধিক রাস্তা কি তৈরি হতে পারে। আবার এই একাধিক রাস্তার সংযোগস্থলে বা মিলনস্থলে অধিক সংখ্যক বসতি গড়ে উঠে ছোট শহর অথবা নগর গড়ে উঠতে পারে। এইভাবে একাধিক রাস্তার সংযোগস্থলে কি হয়, যেমন যেখানে নদীর সংযোগস্থল অথবা একাধিক রাস্তার সংযোগস্থল, এখানে অনেক লোক বসবাস করে বসতি গড়ে তুলে, পরে এটা কি নগর বা শহরে রূপান্তরিত হয়। সুতরাং দেখা যায় ২ নং চিত্রে সমাজবদ্ধ জীব হিসাবে, ২ নং চিত্রে সমাজবদ্ধ জীব হিসাবে মানুষ তার নিজস্ব প্রয়োজনে, অর্থাৎ ২ নং চিত্রে সামাজিক জীব হিসাবে মানুষ তার নিজস্ব প্রয়োজন, অর্থাৎ তার প্রয়োজনে কি করেন, বা নিরাপত্তার জন্য একসাথে বসবাস করে। এছাড়া পানীয় বিভিন্ন চাহিদা মেটানোর সুবিধার্থে তারা কি করেন, একসাথে বসবাস করেন। এছাড়া পুঞ্জীভূত উর্বর মাটি ও জলের উৎসের উপরও, এছাড়া পুঞ্জীভূত মানে কি, যেখানে বেশি সুবিধা একত্রিত পাওয়া যায়। পুঞ্জীভূত এবং উর্বর মাটির উর্বরতা, পানীয় জলের সুব্যবস্থা ইত্যাদি ইত্যাদি কারণেও মানুষ এই ধরনের বসতি গড়ে তোলে। কি ধরনের বসতি? অর্থাৎ কি গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনেছ এবং বুঝতে পেরেছ। এই পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।